আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠনের প্রথম যে টপিকটা আছে সেটাতে, হুইচ ইজ উদ্ভিদ প্রাণের কোষের সাধারণ গঠন। ঠিক আছে, আজকে আমরা এই টপিকটা খুব সুন্দরভাবে পড়বো, এমনভাবে পড়বো যেন আসলে এই টপিক থেকে পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসে তার সব কিছু আমরা অ্যান্সার করতে পারি। এই টপিকটি আমাদের যত ধরনের প্রশ্ন আছে তার সব কিছু আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। এবং অবশ্যই ক্লাসের শেষের দিকে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস রেখেছি আপনাদের জন্য, যাতে আসলে আমরা একসাথে দেখতে পারি যে সারাটা ক্লাস আসলে আমরা কীভাবে পড়াশোনা করলাম, যেমন পড়াশোনাটা করলাম সেটা আসলে আমাদের প্রপারলি কাজে লাগলো কিনা। ঠিক আছে, তো আর দেরি না করে চলুন শুরু করে দিই আজকে আমাদের পড়াশোনা। আচ্ছা, সো অধ্যায়ের শুরুতে আসলে এই অধ্যায়ে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, এক কথায় প্রকাশ অর্থাৎ আমাদের যে শর্ট কোশ্চেন আছে সেটার জন্য, এবং ফাইনালি রচনামূলক প্রশ্নের জন্য। সো সবগুলো সুন্দর মতো দেওয়া আছে, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন নিজেদের সুবিধার জন্য। আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচে যখন পড়াই তখন সবসময় অলওয়েজ প্রতিটা অধ্যায়ের শুরুতে কী করি, আমরা সবসময় কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিই যে কোন টপিকটা আসলে কোন টাইপের কোশ্চেনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, যাতে আসলে আপনারা যখন নিজেরা প্রিপারেশন নেবেন তখন যেন আপনাদের প্রিপারেশন নেওয়াটা ইজি হয়, আপনারা যেন বুঝতে পারেন যে কোন টপিকটা আপনাকে কেমনভাবে পড়তে হবে। কারণ একটা টপিক এমসিকিউর জন্য হয়তো একভাবে পড়তে হয়, কিন্তু সেম টপিক থেকে যখন রচনামূলক প্রশ্ন আসবে তখন কিন্তু হয়তোবা আরেকটু অন্যভাবে পড়তে হবে। ঠিক আছে, ওকে, তো চলেন আমরা শুরু করে দিই। এই পৃথিবীতে প্রত্যেকটা জীব কোষ দিয়ে গঠিত। আমি কোষ দিয়ে গঠিত, আপনি কোষ দিয়ে গঠিত। এই পৃথিবীতে থাকা প্রতিটা জীব মানে কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ, দুইটাকে কিন্তু একসাথে কি বলে, জীব। অর্থাৎ যার জীবন আছে, জীব বলতে আমরা বুঝাই যার জীবন আছে। সবাই কি নিয়ে গঠিত? সবাই কিন্তু কোষ নিয়ে গঠিত। জীবদেহে গঠনের একক হলো কোষ। জীবদেহ গঠনের একক কি? জীবদেহ গঠনের একক হলো কোষ। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একক বলতে আসলে কি বোঝাচ্ছে? ধরেন আপনি চিন্তা করেন যে একটা ইটের বাড়ি, ঠিক আছে, সাপোজ আপনি একটা কি করলেন, আপনি একটা ইটের বাড়ি বানাইলেন। ঠিক আছে, আপনি এরকম করে ধরেন একটা ইটের বাড়ি বানাইলেন। এখন এই ইটের বাড়িটা আসলে আপনি যদি একটু প্লাস্টার খুলেন তাহলে আসলে আপনি কি দেখতে পাবেন বলেন তো? আপনি এরকম ইট দেখতে পারবেন না, কারণ ইটের বাড়ি তো আসলে ইট দিয়েই তৈরি হবে, তাই না? সাপোজ এটা হচ্ছে বাসার পিছন দিকের দেওয়াল, ঠিক আছে, আপনি এরকম কি দেখতে পারবেন? অনেকগুলা ইট দেখতে পারবেন না, অনেকগুলা ইট দেখতে পারবেন। অর্থাৎ একটা ইটের বাড়ি আসলে তৈরি হয়েছে কি দিয়ে? অনেকগুলা ইট দিয়ে। তাই ইটের বাড়ি তৈরির একক হচ্ছে ইট। ঠিক ঠিক তেমনভাবে মানুষের দেহটা বা প্রাণীর দেহটা বা জীবের দেহটা বা একটা উদ্ভিদের দেহ, এগুলো তৈরি হয়েছে কি দিয়ে? এগুলো সব তৈরি হচ্ছে কোষ দিয়ে। সো আপনি যদি এটাকে একটু ভেঙে দেখেন বা আপনি যদি এটাকে একটু বড় করে দেখেন যে আসলে কী আছে এর মধ্যে, আপনি যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে কোষ বা সেল। ঠিক আছে, এগুলো দেখতে অনেকটা এরকম আকৃতির ধরনের হয়ে থাকে। এক একটা জায়গার কোষ এক এক ধরনের হয়ে থাকে, এক এক আকৃতির, সবাই যে একই রকম হবে এরকম না। এইভাবে প্রতিটা কোষ একটা আরেকটার সাথে যুক্ত হয়ে কি করে, এইভাবে আসলে জীব দেহটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের যে হাতটা, আমরা যদি হাতটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনেক বড় করে দেখি তাহলে এখানে আমরা আসলে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা, সো এখন এই জন্য আসলে কি বলা হচ্ছে, একক বলা হচ্ছে। জীবদেহের সব শরীরবৃত্ত কাজও কোষের মাধ্যমে সংগঠিত হয়। এই অধ্যায়ে আমরা দুই ধরনের কোষ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটি হচ্ছে প্রাণী কোষ। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে আমরা এই অধ্যায়ে কয় ধরনের কোষ নিয়ে আলোচনা করব? দুই ধরনের কোষ, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটি হচ্ছে প্রাণী কোষ। ঠিক আছে, আচ্ছা, সো উদ্ভিদের দেহে যে ধরনের কোষ থাকে, অর্থাৎ উদ্ভিদের দেহ তো যে কোষগুলো তৈরি করে সেগুলোকে বলা হয় উদ্ভিদ কোষ। প্রাণী কোষ, প্রাণীর দেহ যে কোষগুলো তৈরি করে সেগুলোকে বলা হয় প্রাণী কোষ। ঠিক আছে, যার দেহে যে কোষ থাকবে তার নাম আসলে সেইটার কোষ। ওকে, আচ্ছা, তো প্রথমে আসলে উদ্ভিদ কোষের বর্ণনা দেওয়া আছে। প্রথমে কোন কোষের বর্ণনা দেওয়া আছে? প্রথমে আমাদের কিন্তু এখানে উদ্ভিদ কোষের বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। একটি আদর্শ উদ্ভিদের প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্রোটোপ্লাজম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কোষ নিয়ে পড়তেছি, তাই না? এখন এই কোষের মধ্যে কিন্তু আবার অনেক কিছু আছে, এমন না যে কোষই হচ্ছে শেষ একক। ঠিক আছে, কোষের মধ্যে আবার কি আছে? কোষের মধ্যে আবার বিভিন্ন অঙ্গাণু আছে। ঠিক আছে, কোষের মধ্যে আবার বিভিন্ন অঙ্গাণু আছে যেগুলো আবার এক একজন এক এক ধরনের কাজ করে। ঠিক আছে, তো কোষের গঠন যখন আমি পড়তেছি তার মানে হচ্ছে কোষের মধ্যে কে কে আছে, তাদের কি কি কাজ, তারা দেখতে কেমন,
কে কোথায় থাকে, হ্যাঁ, এই ধরনের যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাগুলো জানা এবং পড়াটাই হচ্ছে কোষের গঠন। আবার বলি, সেটা হচ্ছে একটা কোষ, এর মধ্যে অনেকগুলো কি থাকে, অঙ্গাণু থাকে। এমন না যে কোষই শেষ, কোষের ভিতরে আর কিছু নাই, কোষের ভিতরে আবার অনেকগুলো অঙ্গাণু আছে। এই প্রতিটা অঙ্গাণু কে দেখতে কেমন, ঠিক আছে, নোট করতেছেন, কে দেখতে কেমন, কে কি কাজ করে, ঠিক আছে, কে কোথায় থাকে, ঠিক আছে, কার পাশে গেলে কাকে পাওয়া যায়, এই ধরনের যে কথাবার্তাগুলো আমরা জানবো সেগুলোকে মিলে জানাটাকে আসলে আমরা বলছি, বা সেগুলোকে আসলে আমরা বলছি কোষের গঠন। বুঝাতে পেরেছি? ওকে, এখন আসেন কোষের গঠন, উদ্ভিদ কোষের গঠন। প্রথমে আমরা উদ্ভিদ কোষের গঠন পড়বো, তারপর আমরা প্রাণী কোষের গঠনও পড়বো। তো একটা উদ্ভিদ কোষের গঠন প্রধানত কয়টা অংশ নিয়ে গঠিত? দুইটা অংশ নিয়ে গঠিত। একটা উদ্ভিদ কোষ আসলে প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত, ঠিক আছে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে উদ্ভিদ কোষ কয়টা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তো আমরা পড়ি যে কোষ প্রাচীর কি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরের দিকে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে, ঠিক আছে। এখন আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোষ প্রাচীর এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোনো ধরনের কোষ প্রাচীর দেখা যায় না, ঠিক আছে। এটা শুধুমাত্র কোথায় থাকে? এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, ঠিক আছে। আচ্ছা, কোষ ঝিল্লি মানে কি? কোষ ঝিল্লি বলতে পর্দা, ঝিল্লি বলতে আসলে বোঝায় পর্দা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো 18 ও দানাদার বর্ণহীন সবুজ অংশ। প্রোটোপ্লাজমে 67 থেকে 90% পানি থাকে। প্রোটোপ্লাজমে কত থেকে কত পার্সেন্ট পানি থাকে? 67 থেকে 90% পানি থাকে। তার মানে হচ্ছে উদ্ভিদ কোষের বাইরের দিকে থাকে হচ্ছে কোষ প্রাচীর, এবং কোষ প্রাচীর বাইরে ভিতরে যা কিছু সেটাই হচ্ছে কি আমাদের প্রোটোপ্লাজম, ঠিক আছে। প্রোটোপ্লাজমে কোষের অর্ধতরল জেলির মতো 18 দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের হচ্ছে গিয়ে এত থেকে এত পার্সেন্ট হচ্ছে প্রাণী। বুঝতে পারছেন? তাহলে কোষ প্রাচীর, আর কোষ প্রাচীরের ভিতরে হচ্ছে, কোষ প্রাচীর হচ্ছে বাইরের দিকে, ঠিক আছে, কোষ ঝিল্লির বাইরে। কোষ ঝিল্লি হচ্ছে পর্দা। প্রতিটা কোষে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, সবারই কোষ ঝিল্লি থাকে, বাইরের দিকে একটা পর্দা থাকে। এই পর্দাটা কি করে? বাইরে থেকে, মানে ধরেন একটা কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, এই যে বাইরের সাথে আপনার ধরেন তরল পদার্থ বলেন, বিভিন্ন পুষ্টি উপাদান বলেন, এগুলো আদান প্রদানে সাহায্য করে। এই যে কোষ ঝিল্লিগুলো আছে এগুলো সব তরল পদার্থ, অর্ধবেদ্য পদার্থ হয়ে থাকে। এখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ঝিল্লির বাইরে আবার কি থাকে? একটা অ্যাডিশনাল প্রোটেক্টিভ লেয়ার থাকে, যেটা আবার প্রাণী কোষে থাকে না, যেটা আবার প্রাণী কোষে কিন্তু থাকে না, ঠিক আছে। বুঝাতে পেরেছি? আচ্ছা, আর কোষ ঝিল্লির পরে ভিতরের দিকে যা যা আছে সবগুলোকে আমরা কি বলবো? সবগুলোকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে। আশা করি এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এরপরে আসেন কোষ গহ্বর। এখন কোষ গহ্বর মানে কি? ফাঁকা জায়গা, ঠিক আছে, প্রোটোপ্লাজম। তারপর আসছে কোষ গহ্বর। আচ্ছা, কোষ গহ্বর মানে কি? কোষ গহ্বর হচ্ছে ফাঁকা জায়গা, ঠিক আছে। আচ্ছা, ফাঁকা জায়গা কোথায়? কোষের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে, সেগুলোকে বলা হচ্ছে কোষ গহ্বর। সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষরস ছোট বড় গহ্বর থাকে, তাদেরকে কোষ গহ্বর বলে। তাদেরকে কি বলে? কোষ গহ্বর বলে। আচ্ছা, সাইটোপ্লাজম বলতে কোষের ভিতরে যে অংশটা আর কি, ঠিক আছে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে যদি থাকে তা আকারে খুব ছোট। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বেশি থাকে এবং তা আকারে বড় হয়ে থাকে। তাহলে এই যে কোষ গহ্বরের কথাটা আমরা বলতেছি, এই কোষ গহ্বরটা কোথায় থাকে? এটা বেশি মানে উদ্ভিদ কোষের দুইটা জিনিস, একটা হচ্ছে কোষ প্রাচীর, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে সাধারণত থাকেই না, খুবই রেয়ার, ঠিক আছে। আচ্ছা, আর যেটা কোষ গহ্বর এটা উদ্ভিদ কোষে তো থাকে, অনেক বড় বড় থাকে, ঠিক আছে। প্রাণী কোষে কি হইতে পারে? যে ছোট ছোট থাকতে পারে, বা থাকলেও খুবই কম পরিমাণে, এবং সেটা কি? সেটা খুব ছোট, নট সিগনিফিকেন্ট, ঠিক আছে। অনেক বড় না বা অনেক বেশি না। বাট উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হচ্ছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা আসলে অনেক বড় হচ্ছে এবং এটা বেশি থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন সাইটোপ্লাজম। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে, ঠিক আছে। প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে, তা এটা ধরেন একটা কোষ, ঠিক আছে। আচ্ছা, এটা ধরেন কোষ ঝিল্লি, এর ভিতরে যা আছে সব কিছু হচ্ছে আমার প্রোটোপ্লাজম, ঠিক আছে। এর মধ্যে আমার নিউক্লিয়াস আছে, ঠিক আছে, নিউক্লিয়াস আছে। এখন আপনি যদি প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস করেন, যা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম দুইটা মিলে একসাথে প্রোটোপ্লাজম,
বুঝতে পারছি? হ্যাঁ, একদম অঙ্কের মতো হয়ে গেল। প্রোটোপ্লাজম হচ্ছে কি আপনার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই দুইটা মিলে হচ্ছে কি আমাদের প্রোটোপ্লাজম হচ্ছে। এখন আপনি যদি প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে বাদ করে দেন তাহলে যে অংশটা থাকবে সেটাই কি, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। কোষে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলা হয়ে থাকে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। ঠিক আছে, এটা কি বলা হয়? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়। একটা হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল এবং ফাইনালি হচ্ছে নিউক্লিয়াস। এবং ফাইনালি হচ্ছে নিউক্লিয়াস। এবং আমি সবগুলো একটা একটা করে এখন আমরা পড়তে যাব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে অঙ্গাণুগুলোর আমরা নাম পড়লাম, এগুলো হচ্ছে কি কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু। এই নামগুলো পড়ার পরে আমাদের কাছে একটু কঠিন লাগতেছে, মনে হচ্ছে যে ভাইগুলো কি, জীবনে তো পড়ি নাই, অনেক অদ্ভুত লাগতেছে, বিদঘুটে লাগতেছে, যাই না? বাট ভয় পাওয়ার কিছু নেই, আমরা জীবনে প্রথমবার পড়তেছি না, এই কারণে আমাদের কাছে নামগুলো এরকম বিদঘুটে লাগতেছে, নামগুলো মুখস্থ হতে চাবে না। ঠিক আছে, বাট আপনারা যখন অনেকবার করে পড়বেন তখন দেখবেন এই নামগুলো কিন্তু আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে গেছে, অনেক বেশি সহজ হয়ে গেছে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এই সেম জিনিস আপনাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে যেতে হবে। প্রতিটা ক্লাসে এই জিনিসটা আছে, কোষ। ঠিক আছে, প্রতিটা ক্লাসে কোষ আছে। আপনারা এখন একদমই সারফেস লেভেলের ধারণা পাচ্ছেন, যখন আপনারা আরেকটু বড় হবেন আরেকটু বেশি ধারণা পাবেন, আরেকটু বড় হবেন আরেকটু বেশি ধারণা পাবেন। যত আপনি বড় ক্লাসে উঠতে থাকবেন তত আসলে কি, তত বেশি আসলে আপনার এই কোষ সম্পর্কে পড়াশোনা বা কোষ সম্পর্কে জ্ঞান এর পরিমাণটা আপনার বেড়ে যাবে, বিকজ বই অনেক বেশি আছে আর কি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে একটা অঙ্গাণু নিয়ে পড়বো, সেটা হচ্ছে প্লাস্টিড। ঠিক আছে, এখন এই প্লাস্টিড আবার কি কোথায় পাওয়া যায়? প্লাস্টিডটা আবার উদ্ভিদ কোষে পাওয়া যায়। মনে রাখবেন, প্লাস্টিড হচ্ছে একটা অঙ্গাণুর নাম। ধরেন মানুষের শরীর, হাত কি মানুষের একটা অঙ্গের নাম, তাই না? ঠিক তেমনভাবে প্লাস্টিডও কোষের একটা অঙ্গাণু। ঠিক আছে, হাতের যেমন কিছু কাজ আছে, হাত দিয়ে আমরা ভাত খাই, হাত দিয়ে আমরা ঘুষি মারতে পারি, হাত দিয়ে আমরা কান চুলকাইতে পারি, হাত দিয়ে আমরা লিখতে পারি, এরকম প্লাস্টিডেরও কিছু কাজ আছে। কি কি? প্লাস্টিড তিন প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা প্লাস্টিড আছে যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এরা হচ্ছে সালোক সংশ্লেষণ করে খাদ্য তৈরি করে। এরা কি করে? সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে। তারপর আছে ক্রোমোপ্লাস্ট, এটা কি করে? উদ্ভিদকে রং প্রদানে সাহায্য করে, অর্থাৎ উদ্ভিদের যে মাল্টিপল কালার আমরা দেখতে পাই, তাই না? প্লাস্টিডের মূলত কাজ হচ্ছে রং তৈরি করা বা খাদ্য তৈরিতে সাহায্য করা। তো উদ্ভিদের আমরা অনেক রকম রং দেখতে পাই না, যেমন ধরেন গোলাপি কালারের ফুল, তারপরে ধরেন বেগুনি কালারের ফুল, হ্যাঁ, বিভিন্ন রঙের ফুল ফল আমরা দেখতে পাই। তো এই জিনিসগুলো আসলে ক্রোমোপ্লাস্টের কারণে হয়ে থাকে, এটা উদ্ভিদকে রং প্রদান করতে সাহায্য করে। লিউকোপ্লাস্ট কি? এটা খাদ্য সঞ্চয় করে। অর্থাৎ এই ধরনের ক্রোমোপ্লাস্ট কি করে বা এই ধরনের প্লাস্টিড কি করে, প্লাস্টিডটা কি করে, এরা হচ্ছে খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। কারণ উদ্ভিদের কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখতে হয়, এমন না যে উদ্ভিদ আপনার রেগুলার বেসিসে সবসময় তার খাদ্যবার পায়, সে কিন্তু তার প্রতিকূল অবস্থার জন্য খাবারটাকে মজুত করে রাখেন। এরপর আসেন পরের অঙ্গাণুটা কি? পরের অঙ্গাণুটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি? দ্বিস্তর পর্দা দ্বারা আবৃত। মাইটোকন্ড্রিয়া হচ্ছে একটি দ্বিস্তর, মানে দুইটা স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত। আমরা মাইটোকন্ড্রিয়া দেখাবো না আপনাদেরকে, এই যে, ঠিক আছে, এই যে এখানে আছে মাইটোকন্ড্রিয়া, এটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন, সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার পরে আসছে কোষের শক্তিঘর হিসেবে পরিচিত। আচ্ছা, শক্তিঘর কেন? কারণ এইখানে হচ্ছে শক্তি উৎপাদন হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াতে এক ধরনের বিক্রিয়া হয়, আপনারা বড় ক্লাসে উঠলে তখন আরো বেটার জানতে পারবেন যে কিভাবে বিক্রিয়াটা হয়, কি বিক্রিয়া হয়, কি নিয়ে বিক্রিয়া হয়। বাট মাইটোকন্ড্রিয়াতে বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে ওখান থেকে আসলে শক্তি উৎপাদন হয়, ওখান থেকে আসলে শক্তিটা উৎপাদন হয়। ঠিক আছে, তারপরে আসেন কেন্দ্রীয় শ্বসনের মাধ্যমে শক্তি উৎপাদন করে। সো এই যে বললাম, শ্বসনের মাধ্যমে, শ্বসন বিক্রিয়ার মাধ্যমে তারা কি করে? তারা আসলে শক্তি উৎপাদন করে এবং কোষে কিন্তু শক্তি প্রদান করে থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউসও বলা হয়ে থাকে, অর্থাৎ শক্তি উৎপাদন কেন্দ্র কোষের জন্য। ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন গোলজি বডি। গোলজি বডি কি? পর্দা ঘেরা গোলাকার বা সূত্রাকার অঙ্গাণু। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় থাকে? এটা নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ এদের কাজ। আমরা বলি না যে হরমোনের একটা প্রবলেম হয়েছে, হ্যাঁ, হরমোনের ইমব্যালেন্স হয়েছে বা হরমোনের কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে, অনেক ধরনের অসুবিধা হতে পারে। তো এই হরমোনটা তৈরি করে কে? এই হরমোনটা তৈরি করে গোলজি
বডি। ঠিক আছে, আমাদের শরীরের মধ্যে যে হরমোনটা আছে এটা কোষের মধ্যে উৎপাদন করে কে? এটা কোষের মধ্যে উৎপাদন করে গোলজি বডি। তারপর আসেন এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা ইয়ার হলো কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এটা কোথায় ছড়ানো থাকবে? সাইটোপ্লাজমে। এটি একটি জালিকা বা নেটওয়ার্কের মতো দেখতে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা কিসের মতো দেখতে? এন্ডোপ্লাজমিক জালিকা হচ্ছে একটা নেটের মতো দেখতে। ঠিক আছে, এটি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক জালিকা, রাফ ইয়ার যা রাইবোজোমে আচ্ছাদিত, এবং স্মুথ এন্ডোপ্লাজমিক জালিকা বা স্মুথ ইয়ার যা রাইবোজোম থেকে মুক্ত। তাহলে এটা কয় প্রকার হতে পারে? দুই প্রকার। একটা হচ্ছে রাইবোজোমের সাথে আবৃত, আরেকটা হচ্ছে রাইবোজোম থেকে মুক্ত। তারপর আসছে রাফ ইয়ার প্রোটিনের সংশ্লেষণ ও পানি পরিবহনের কাজ করে থাকে, এবং স্মুথ ইয়ার লিপিডের সংশ্লেষণ এবং বিভিন্ন টক্সিক নিষ্কাশনের কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে রাফ ইয়ার আসলে বেসিক্যালি পরিবহনের কাজ করে, আর আপনার স্মুথ ইয়ার কি করে? নিষ্কাশনের কাজ করে থাকে। অর্থাৎ শরীর থেকে যে বিভিন্ন জিনিস কিন্তু টক্সিন কিন্তু বা টক্সিক পদার্থ কিন্তু নিষ্কাশন করতে হয়। কোষের মধ্যে যখন সমস্ত কিছু হচ্ছে তখন সেখানে ময়লা আবর্জনা জমতেছে না? ময়লা আবর্জনা জমতেছে। তো কোষে যে ময়লা আবর্জনা জমতেছে সেটা কোষ থেকে বের করে দিবে কীভাবে? সেটা বের করে দিবে হচ্ছে এই স্মুথ ইয়ার লিপিডের সংশ্লেষণ। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন রাইবোজোম। সো রাইবোজোম কি? রাইবোজোম কোষের প্রোটিন তৈরির কারখানা। আমরা জানি আমাদের দেহের জন্য বা যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর দেহের জন্য প্রোটিন কিন্তু বেশ উপযোগী, ঠিক আছে, বা বেশ উপকারী। প্রোটিন ছাড়া কিন্তু আসলে আমাদের যে স্ট্রাকচারটা গঠন করা হয়েছে এটা কিন্তু প্রোটিনের মাধ্যমে গঠন করা হয়েছে। ঠিক আছে, এখন এই প্রোটিনটা শরীরের মধ্যে অর্থাৎ কোষের মধ্যে উৎপাদন করে হচ্ছে রাইবোজোম নামে আরেকটি অঙ্গাণু। এটি কোষের সাইটোপ্লাজমে অথবা এন্ডোপ্লাজমিক জালিকায় যুক্ত থাকে। অর্থাৎ সে সাইটোপ্লাজমেও থাকতে পারে অথবা এন্ডোপ্লাজমিক জালিকাতেও যুক্ত থাকতে পারে। রাইবোজোমের কাজ হচ্ছে এমআরএনএ থেকে প্রাপ্ত সংকেত অনুযায়ী অ্যামিনো অ্যাসিডের একত্রিত করা এবং প্রোটিনের সংগঠন করা। অ্যামিনো অ্যাসিডকে একত্রিত করা এবং প্রোটিন সংগঠন করা। ঠিক আছে, তাহলে রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হলো এমআরএনএ থেকে প্রাপ্ত সংকেত অনুযায়ী কি করা? অ্যামিনো অ্যাসিডের একত্রিত করা, অ্যামিনো অ্যাসিডগুলোকে একত্রিত করা এবং প্রোটিন সংগঠন করা। ঠিক আছে, তারপরে আসি রাইবোজোম সাধারণত দুটি সাব ইউনিটে বিভক্ত থাকে, একটি বড় সাব ইউনিট এবং একটি ছোট সাব ইউনিট। তাহলে এর কয়টা ইউনিট থাকে? রাইবোজোমের ইউনিট হচ্ছে দুইটা, একটা হচ্ছে বড় সাব ইউনিট, ঠিক আছে, আরেকটা হচ্ছে ছোট সাব ইউনিট। ওকে, এবার আসেন লাইসোজোম। লাইসোজোম হলো কোষের একটি গোলাকৃতির অঙ্গ যা এনজাইম ধারণ করে এবং কোষের অপসারণ বা পুনর্ব্যবহার উপযোগী উপাদানগুলো ভেঙে ফেলে। ঠিক আছে, আচ্ছা। সো এনজাইম কি করে? এনজাইম আসলে কি করে? এনজাইম হচ্ছে গিয়ে পুনর্ব্যবহার যোগ্য যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে ফেলে কোষের মধ্যে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে কোষের প্রতিটা অঙ্গাণু সবাই কি করছে? আসলে সবার পার্টিকুলার একটা করে কাজ আছে, সবাই আসলে সেই কাজগুলো করছে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করছে, গোলজি বডি হরমোন উৎপাদন করছে, অন্যদিকে হচ্ছে আপনার লাইসোজোম এনজাইম উৎপাদন করছে। ঠিক আছে, আচ্ছা। লাইসোজোম কোষের অপ্রয়োজনীয় বা ক্ষতিগ্রস্ত উপাদানগুলোকে হজম করতে সহায়ক, যেমন ক্ষতিগ্রস্ত অঙ্গাণু বা মাইক্রোব। সো লাইসোজোম কি কাজ করে? সে আসলে যেহেতু ভেঙে ফেলার ক্যাপাবিলিটি আছে, সে কোষের যদি এমন কিছু থাকে যেটা আসলে ক্ষতিকর, যেটা আসলে কোষের জন্য ভালো না বা কোষের কোনো মৃত অঙ্গাণু, তখন কিন্তু সে সেটাকে হজম করে ফেলে বা সেটাকে নষ্ট করে ফেলে। তারপর আসেন লাইসোজোম কোষের মধ্যে সেলুলার ডিপোট হিসাবে কাজ করে, যেখানে অপসারণযোগ্য উপাদানগুলো সংরক্ষিত হয় এবং পরবর্তীতে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, তাহলে লাইসোজোম কি করে? লাইসোজোম কোষের মধ্যে সেলুলার ডিপোট হিসাবে কাজ করে, যেখানে অপসারণযোগ্য অর্থাৎ সে কি করে? সে অপসারণযোগ্য উপাদানগুলোকে অপসারণ করে ফেলে এবং নিষ্কাশনে কাজটা করে থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি করে? সেন্ট্রিওল আবার প্রাণী কোষে পাওয়া যায়, কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু গঠনে সাহায্য করে। যখন আমরা কোষ বিভাজন ভালো করে পড়ব তখন আমরা জানবো যে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এবং এই স্পিন্ডল তন্তু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ বিভাজন যে প্রসেসটা আছে, অর্থাৎ কোষ বিভাজন বলতে একটা কোষ ভেঙে নতুন করে দুইটা কোষ তৈরি করা। ঠিক আছে, সো এই যে বিভাজন প্রক্রিয়াটা আছে এখানে আসলে স্পিন্ডল তন্তু অনেক বেশি অনেক বেশি হেল্প করে আর কি। ঠিক আছে, মানে পুরো প্রসেসটাকে স্মুথলি করার জন্য। ফাইনালি আসছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে আমরা বলতে পারি কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। ঠিক আছে, কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ হচ্ছে গিয়ে
ধরুন প্রাণীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কি? মানুষের মস্তিষ্ক, তাই না? মস্তিষ্কবিহীনভাবে একটা প্রাণী বেঁচে থাকতে পারবে বা একটা মানুষ বেঁচে থাকতে পারবে? পারবে না। ঠিক তেমনভাবে নিউক্লিয়াসও হচ্ছে একটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখান থেকে সব পুরো কোষের সমস্ত কার্যাবলীকে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ করা হয়। নিউক্লিয়াস হলো কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটোপ্লাজম পর্দা দিয়ে বেষ্টিত। কি থাকে এর বাইরে? প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত থাকে এটি কোষের জীবনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের 4টি প্রধান অংশে বিভক্ত। সো আমি যেরকম বললাম যে নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষকে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? আমাদের মস্তিষ্ক কি করে? আমাদের সারা শরীরটাকে নিয়ন্ত্রণ করে। আপনি এদিকে যাচ্ছেন, আপনি সামনে যাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কি পড়তেছেন, কখন ঘুম থেকে উঠছেন, কি করবেন, আপনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছে কি? আপনার শরীরটা যে চলছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করে আপনার মস্তিষ্ক। ঠিক তেমনভাবে একটা কোষের সমস্ত কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। ঠিক আছে? নিউক্লিয়াসের 4টা প্রধান অংশ আছে। একটা নিউক্লিয়ার পর্দা, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিওলাস এবং আরেকটি হচ্ছে ক্রোমাটিন, আরেকটি হচ্ছে ক্রোমাটিন। ঠিক আছে? প্রথমে আসে নিউক্লিয় পর্দা। কি নিউক্লিয় পর্দা? হচ্ছে নিউক্লিয়াসের বাইরের দিকে, ঠিক যেমনভাবে কোষের পর্দা ছিল না কোষঝিল্লি, কোষঝিল্লিটা কি? কোষের বাইরের দিকে একটা পর্দা থাকে, সেটাকে কোষঝিল্লি বলে। নিউক্লিয়াসের বাইরের দিকে একটা পর্দা থাকে, সেটাকে নিউক্লিয় পর্দা বলে। বুঝতে পারছেন? তাহলে নিউক্লিয়াসের বাইরের দিকে একটি সজীব পর্দা থাকে, সজীব পর্দা থাকে যা অসংখ্য ছিদ্রযুক্ত। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে অসংখ্য ছিদ্রযুক্ত থাকে নিউক্লিয়াসের পর্দা। এই পর্দা সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের যোগাযোগ রক্ষা করে এবং নিউক্লিয়াসকে রক্ষা করে। এই পর্দা কি করে? সাইটোপ্লাজমের সাথে নিউক্লিয়াসের যোগাযোগ রক্ষা করে, পাশাপাশি নিউক্লিয়াসকে প্রোটেক্ট করে। যেহেতু সে নিউক্লিয়াসকে কি করছে? সে নিউক্লিয়াসকে ঘিরে রাখছে, এই কারণে সে নিউক্লিয়াসকে প্রোটেক্ট করে। তারপর আসে নিউক্লিওপ্লাজম। এটি নিউক্লিয়াসের ভিতরে স্বচ্ছ, দানাদার এবং জেলির মতো অর্ধতরল পদার্থ। এটা কি? এটা নিউক্লিয়াসের ভিতরে স্বচ্ছ, দানাদার এবং জেলির মতো অর্ধতরল পদার্থ। নিউক্লিওপ্লাজম ক্রোমোজোম এবং নিউক্লিওলাসকে ধারণ করে এবং নিউক্লিয়াসের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এবং নিউক্লিয়াসের কার্যাবলীকে সে কি করে? নিউক্লিয়াসের কার্যাবলীকে সে নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম কি কাজ করে তাহলে? নিউক্লিয়াসের ভিতরে স্বচ্ছ, দানাদার এবং জেলির মতো অর্ধতরল পদার্থ। ঠিক আছে? আচ্ছা, তার কাজ কি? নিউক্লিওপ্লাজম ক্রোমোজোম এবং নিউক্লিয়াসকে ধারণ করে। সে কি করে? ক্রোমোজোমকে এবং নিউক্লিওলাসকে ধারণ করে এবং নিউক্লিয়াসের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। এবং কি করে? নিউক্লিয়াসের যে কার্যাবলী আছে সেটাকে নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিওপ্লাজম। তারপর আসে নিউক্লিওলাস। এটি নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত একটি ছোট গোলাকার বা উজ্জ্বল বস্তু। সাধারণত এটি নিউক্লিয়াসের একটি নিউক্লিওলাস থাকে। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াস কি? মানে এটা যদি একটা কোষ হয়, মানে এটা একটা কোষ, এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে আবার একটা নিউক্লিওলাস আছে, নিউক্লিয়াসের মধ্যে আবার কি আছে? একটা আরেকটা নিউক্লিওলাস আছে। ঠিক আছে? তারপর আসেন ক্রোমাটিন। কি? বা নিউক্লিয় জালিকা। নিউক্লিওপ্লাজমে সুতার মধ্যে একটি তন্তু থাকে যা ক্রোমাটিন বা নিউক্লিয় জালিকা। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে জালিকাটা, এই জন্য একে নিউক্লিয় জালিকা বলা হয়ে থাকে। কোষ বিভাজনের সময় হলে এই ক্রোমাটিন টুকরো টুকরো হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। আমরা ক্রোমোজোম সম্পর্কে জানি, রাইট? সো এই ক্রোমোজোম আসলে কোথা থেকে তৈরি হয়? এই ক্রোমোজোমগুলো তৈরি হয় হচ্ছে এই ক্রোমাটিন টুকরা থেকে, মানে ক্রোমাটিন তন্তু থেকে। ঠিক আছে? আচ্ছা, এগুলো একত্রে নিউক্লিয়াসের গঠন তৈরি করে, যা কোষের নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অন্যান্য কার্যাবলীকে পরিচালনা করে থাকে। এগুলো একত্রে কি করে? নিউক্লিয়াসের যে স্ট্রাকচারটা, সেগুলোকে গঠনকে তৈরি করে থাকে এই সবগুলো। এগুলো বলতে কি? এই 4টা জিনিস আর কি। ঠিক আছে? এই 4টা জিনিস একত্রে নিউক্লিয়াসের গঠন তৈরি করে বা গঠন করে থাকে, এবং যা কোষের নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্যান্য কার্যাবলীকে পরিচালনা করে। এটা কি করে? কোষের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে ওভারঅল, সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আসেন উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। এবার আমরা পড়বো কি? টিস্যু সম্পর্কে। টিস্যু কি? যখন অনেকগুলা কোষ মিলে কোন একটা পার্টিকুলার কাজ করে, তখন সেটাকে টিস্যু বলে। তো উদ্ভিদের বিভিন্ন প্রকার টিস্যু পাওয়া যায় এবং প্রতিটি টিস্যু আলাদা কাজ করে। উদ্ভিদের টিস্যু দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। তো উদ্ভিদে কি আছে? বিভিন্ন রকমের টিস্যু আছে। প্রধান ভাগ কি? একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে ভাজক টিস্যু। ঠিক আছে? অর্থাৎ যে বিভাজিত হইতে পারে। আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে আমাদের স্থায়ী টিস্যু। ঠিক আছে? তো ভাজক টিস্যু কি? এই টিস্যু কোষের বিভাজন ক্ষমতা থাকে, অর্থাৎ নতুন কোষ তৈরি করতে পারে। সাধারণত এটি উদ্ভিদের বর্ধনশীল অংশ। বর্ধনশীল অংশ বলতে বোঝায় উদ্ভিদ যে অংশটা থেকে বড় হয়।
ঠিক আছে, উদ্ভিদ যে অংশটা থেকে অর্থাৎ উপর দিকে, উদ্ভিদ কি উপর দিকে বড় হতে থাকে না, তো উদ্ভিদের যে অংশটা বড় হয় সেটাকে আসলে বলা হয় বর্ধনশীল অংশ। উদ্ভিদের যে অংশটা বড় হয় সেটাকে বলা হয় বর্ধনশীল অংশ। ঠিক আছে, আচ্ছা যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, এগুলা কি, এগুলো হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অংশ, অর্থাৎ এখান থেকে উদ্ভিদটা বড় হয়। ঠিক আছে, আচ্ছা কোষ বিভাজন ঘটায় নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। ভাজক টিস্যুর কাজ কি? ভাজক টিস্যুর কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটিয়ে নতুন কোষ ও উদ্ভিদ সৃষ্টি করে থাকে। উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে থাকে। কারণ কি? সে বর্ধনশীল অংশ, সে বৃদ্ধিতে সাহায্য করছে। যখন উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে তখন উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, যখন উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে তখন উদ্ভিদের প্রস্থ বৃদ্ধি পাচ্ছে। একইভাবে উদ্ভিদের টিস্যুর উৎপত্তি ঘটায়। উদ্ভিদের কি করে? টিস্যুর উৎপত্তি ঘটায়। আচ্ছা এবার আসেন স্থায়ী টিস্যু। তাহলে আমরা বলছি যে টিস্যু হচ্ছে দুই প্রকার। টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ মিলে যখন একটা পণ্য পার্টিকুলার কাজ করে তখন সেটাকে আমরা বলবো টিস্যু। এখন স্থায়ী টিস্যু কি? একটি ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয় এবং বিভাজন ক্ষমতাহীন হয়। স্থায়ী টিস্যু নির্দিষ্ট আকারে পরিণত হয় এবং সব জায়গায় থাকে। ঠিক আছে, আচ্ছা সো ব্যাপারটা এরকম, ধরেন এটা একটা গাছ, গাছটা উপর দিকে বড় হচ্ছে না, উপর দিকে বড় হচ্ছে না। এখন ধর নিচের দিকে যে অংশগুলো আছে এগুলোও তো একসময় আসলে কি, এগুলো একসময় ভাজক টিস্যু ছিল, বাট এগুলো পরিণত হয়ে স্থায়ী টিস্যুতে কনভার্ট হয়ে যায়, আর উপর দিকে আবার নতুন নতুন ভাজক টিস্যু গঠন হইতে থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা তাহলে স্থায়ী টিস্যুর কাজ কি? খাদ্য প্রস্তুত করা, পরিবহন করা, গাছকে সুরক্ষা প্রদান করা, ঠিক আছে, উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা, দেহ গঠন করা, এগুলো সব হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। আর হচ্ছে ভাজক টিস্যুর কাজ কি? ভাজক টিস্যুর কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, আচ্ছা সো এই ছিল হচ্ছে কি আমাদের টিস্যু সম্পর্কিত সমস্ত আলোচনা। এখন চলেন আমরা কয়েকটা এমসিকিউ দেখি, যে এমসিকিউ গুলো দেখলে যে পরীক্ষায় আসলে এই টপিকটা থেকে কি ধরনের এমসিকিউ আসলে আমাদের আসতে পারে সেই সম্পর্কে আমাদের তখন একটা ভালো ধারণা হবে। প্রথম যে এমসিকিউটা বলছে যে কোষ প্রাচীরের কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে কোষ প্রাচীর কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি? সেলুলোজ, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিও প্লাজম। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে গিয়ে সেলুলোজ নামক পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে, কোষ প্রাচীর সেলুলোজ নামক পদার্থ দিয়ে তৈরি। তারপর আসেন প্রোটোপ্লাজমের প্রধান দুটি অংশ কি কি? প্রোটোপ্লাজমের প্রধান দুটি অংশ কি কি? আমরা কিন্তু ক্লাসে বলছি তাই না, যে প্রোটোপ্লাজমের দুইটা অংশ হচ্ছে, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিও প্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিও প্লাজম। তারপরে আসেন সাইটোপ্লাজমের মধ্যে কোন উপাদানটি কোষের জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে? সাইটোপ্লাজমের মধ্যে কোন উপাদানটি কোষের জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে? এটা কি হবে? এটা হবে প্লাস্টিড। কারণ কি? এটা দেখেন জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করতেছে, কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের প্লাস্টিড বিভিন্ন রঙের হচ্ছে, এবং এই বিভিন্ন রঙের প্লাস্টিডের বিভিন্ন রঙের জন্য কিন্তু বৈচিত্র্য তৈরি হচ্ছে। কোনো ফুল লাল হচ্ছে, কোনো ফুল সবুজ হচ্ছে, কোনো ফুল নীল হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তারপর আসেন প্লাস্টিড কি কাজ করে? খাদ্য সঞ্চয় ও পরিবহন, কোষ বিভাজন, খাদ্য সংশ্লেষণ ও রঞ্জক পদার্থ তৈরি, হ্রাসমূলক বিভাজন। প্লাস্টিড আসলে খাদ্য সংশ্লেষণ এবং রঞ্জক পদার্থ তৈরিতে কাজ করে থাকে, তাই না? প্লাস্টিড পরিবহনে কাজ করে না কিন্তু। তারপরে 5 নাম্বার যদি বলি, ক্রোমোপ্লাস্ট কিসে রূপান্তরিত হয়? ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয় অনেক সময়। ঠিক আছে, আর ক্লোরোপ্লাস্ট কি কাজ করে? সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে উদ্ভিদকে সাহায্য করে থাকে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস, আমাদের এই অংশটা। ঠিক আছে, তো আশা করি সবাইকে আমি ঠিকঠাক মতো বুঝাইতে পেরেছি। আপনাদের যদি এগেন তারপরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারবেন। আমরা অনলাইন ব্যাচে কিন্তু প্রতিটা ক্লাসে আপনাদের কোশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করি, যাতে আসলে আপনাদের যদি ক্লাসে কোনো কনফিউশন থাকে বা পরবর্তীতে আমাদের রিভিশন উইক থাকবে সেখানে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে তখন ইজিলি সলভ করে দিতে পারবো রিভিশন উইকগুলোতে, ক্লাসগুলোতে আপনারা যদি জয়েন করে ফেলেন। তো ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।